আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের সাথে গত পূর্বের ক্লাসে আমার পরিচিতি ক্লাস হয়েছিল, তোমরা জানো। সেখানে কিছু প্রারম্ভিক অর্থাৎ শুরুর যে আলোচনাগুলো ছিল, তোমাদের সাথে পরিচিতি এবং তোমাদের সাথে যে বইয়ের যে পরিচিতি, সেখানে কিছু কথা বলেছিলাম। আজকে তোমাদের প্রথমে আরেকটু কথা বলে নেই। তোমরা অবশ্যই বই সংগ্রহ করেছো বাজার থেকে, কারণ বাজারে এখন সকল বই পাওয়া যায়। বাংলা প্রথম পত্র, সাহিত্য পাঠের কথা বলেছিলাম, তোমরা কিনেছো। আর দ্বিতীয় পত্র যে বইটি তোমরা পড়বে, সেখানে অনেকগুলা বাজারে বই পাওয়া যায়। তবে আমরা আমাদের যে বাংলা ভাষার বর্তমানে যে আধুনিক বাংলা বানানের যে অন্যতম বিখ্যাত ভাষাতাত্ত্বিক আল মামুদ, অর্থাৎ প্রমিত বাংলা ব্যাকরণ, উচ্চতর বাংলা ব্যাকরণ, অর্থাৎ ব্যাকরণ, আমাদের এই বইটা তোমরা কিনবে। মামুদ স্যারের রচিত। তোমরা এছাড়াও নিরঞ্জন অধিকারীর বই পাবে বাজারে, বাংলা নির্মিতি ও উচ্চতর বাংলা ব্যাকরণ, এই বইটি পাবে। আরো অনেক বই আছে বাজারে। তোমরা যখন ক্লাস করবে, পরীক্ষার প্রশ্নগুলো দেখবে, তখন বুঝতে পারবে যে সেখানে কি ধরনের প্রশ্ন হয়, আর আমি কি ধরনের বই কিনলে, কার বইটি কিনলে সবচেয়ে বেশি উপকৃত হব, অর্থাৎ উত্তরগুলো সুন্দরভাবে পাবো। তো আজকে আমরা কথা না বাড়িয়ে দ্রুত আমাদের গত ক্লাসে তোমাদের বলেছিলাম অপরিচিতা গল্পটি পড়তে। আশা করি তোমরা গল্পটি পড়েছো। তবে আজকে যে বিষয়টি তোমাদের একটু গুরুত্ব দিয়ে বলবো, আমাদের তো সময় কম, এই কম সময়ের ভিতরে আমাদের কি করতে হয়, সার্বিক একটা আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করতে হয়। অপরিচিতা হচ্ছে একটা ছোট গল্প। আধুনিক যুগের সর্বশেষ বাংলা ভাষা সাহিত্যের সর্বশেষ যে সংযোজন, যদিও আমরা দেখি সেটা উপন্যাসের ক্ষেত্রে বলা যায়, কিন্তু আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের যে পুরোধা কবি রবি ঠাকুর, তিনি বাংলা গল্পের, গদ্যের, ছোট গল্পের জনক। অর্থাৎ তিনি বাংলার ছোট গল্পকে মানুষের কাছে, মানুষের হৃদয়ে, অর্থাৎ যুগে যুগে প্রাচীন যুগ থেকে যে সকল কথাগুলা, গাথাগুলা মানুষের মুখে মুখে ছিল, সেই কথাগুলা, জীবন উপাখ্যান কাহিনী, ছোট ছোট ক্ষুদ্র জীবনের যে গল্পগুলা, সেগুলা মুখে মুখে প্রচলিত ছিল। কিন্তু রবীন্দ্রনাথ সেই মুখে মুখে কথাগুলাকে, গদ্যগুলাকে প্রাণ দিয়েছেন যখন তিনি লিখেছেন যে এটা কি একটা ছোট গল্প। তো ছোট গল্পের যদি সংজ্ঞা আমরা যাই, যখন বিশ্ব সাহিত্যের দরবারে, অর্থাৎ ইংরেজি সাহিত্যটাকে আমরা সেভাবে উপস্থাপন করি, সেখানে আমাদের যে বিভিন্ন লেখক আছেন, স্টোরি রাইটার যাকে বলা হয়, তোমরা জানো, সেখানে তাদের কথা হচ্ছে সংজ্ঞা যে 10 থেকে 50 মিনিটের মাঝে, 10 থেকে 50 মিনিটের মাঝে, অর্থাৎ 1 ঘন্টার ভিতরে যে গল্পটা বলে অথবা পড়ে শেষ করা যায়, সেটা হচ্ছে কি ছোট গল্প। অর্থাৎ এটা হচ্ছে বিশ্বায়নের যে সংজ্ঞা, সেটা হচ্ছে 10 থেকে 60 মিনিট অথবা 50 মিনিটের ভিতর, অর্থাৎ 1 ঘন্টার মাঝে যদি সেটা শেষ করা যায়, সেটা হচ্ছে কি ছোট গল্প। আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ওই যে আমাদের উপমহাদেশের যে চিন্তা, যে ভাবধারা, যে জীবন ব্যবস্থা, সেটার উপরে যে গল্পগুলা লিখেছেন, সেই জীবন বাস্তবতার যে চিত্রগুলা তিনি এঁকেছেন, সেখানে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর
ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, কত সহস্র যে মানুষের জীবনে দুঃখ সুখ আনন্দ বেদনা সেগুলো আছে, সেগুলো কি করেছেন তিনি গল্পে উপস্থাপন করেছেন, গল্পে উপাদান হিসেবে ব্যবহার করেছেন। আর সেজন্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের যে জনক, সেটা আমরা বাংলা সাহিত্যে তাকে কি করি, পুরোধা হিসেবে জানি যে তিনি কি ছোট গল্পের জনক। তাহলে সহস্র যে মানুষের প্রাণ দুঃখ এগুলো ভেসে গেছে স্রোতের মাঝে, সেটাকেই তিনি গল্পের প্রাণ হিসেবে নিয়েছেন। আর গল্পের বৈশিষ্ট্য ভিতরে আমরা দেখতে পাই, ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ তুমি গল্প পড়ে যাবে কিন্তু শেষে একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা, একটা জানার আগ্রহ থেকে যাবে। আর সেখান থেকেই তিনি এই বৈশিষ্ট্যটি বলেছেন যে তুমি তোমার মনের ভিতর যে জানার আগ্রহ থেকে যাবে সেটাই কি শেষ হয়েও হইল না শেষ। তাহলে কি আমাদের ছোট গল্পের যে সংজ্ঞা, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের সমাজের যে বিচিত্র জীবন, বিচিত্র মানুষের জীবন, সেখান থেকে দুঃখ সুখ আনন্দ বেদনার যে সার্বিক যে উপস্থাপনা, সেটার এক বিরল ছোট কথার মাধ্যমে তিনি কি করেছেন, উপস্থাপন করেছেন বলে এটার নাম ছোট গল্প। তাহলে অপরিচিতা আমাদের কি একটি ছোট গল্প, অপরিচিতা। তাহলে ছোট গল্পের যে বিষয়গুলো থাকে, প্রথমত আমরা দেখি যে অপরিচিতা কে, অপরিচিতার প্রধান চরিত্র কে। অর্থাৎ আমরা দেখি কল্যাণী, প্রধান চরিত্র কে, কল্যাণী। কল্যাণীকে নিয়েই আমাদের অপরিচিতা গল্পটি, ছোট গল্পটি রচিত। আর কল্যাণী হচ্ছে একজন সমাজের নারী, অর্থাৎ যৌতুক প্রথা, যৌতুকের বীজ বাষ্পে যার জীবন অতিষ্ঠ, তেমনি নারীদের একজন প্রতীক। যদিও কল্যাণীর শেষ পর্যন্ত আমরা কি দেখিনি যে অন্যান্য যে গল্পের মতো বিলাসী, হৈমন্তীতে যে তারপর তোমরা দশম শ্রেণীতে একটা পড়ে এসেছো, সেখানে আমরা দেখি কি তাদের মতো কি হয়নি, তার জীবন নিষ্পৃষ্ট হয়নি যৌতুকের জাতাকলে। কিন্তু সমাজের যে রক্তচক্ষুর উপেক্ষা করে সে প্রতিবাদী হয়ে উঠেছে, সে যৌতুক প্রথাকে কি করেনি, মেনে নেয়নি। তাহলে দেখো সেখানে একটি বিশেষ চরিত্র, প্রধান চরিত্রকে কল্যাণী। পরবর্তীতে আমরা দেখি কল্যাণীর সাথে যার বিয়ে হবে, হওয়ার কথা, তার সে হচ্ছে কি অনুপম। কল্যাণীর সাথে বিয়ে হবে যার, অথবা হওয়ার কথা, সে হচ্ছে অনুপম। তারপর হচ্ছে অনুপমের যে অভিভাবক, অর্থাৎ বাবা নেই অনুপমের, কিন্তু তার সমস্ত কিছু, তার বাড়ি, তাকে নিয়ন্ত্রণ করা, তার পড়ালেখার দায়িত্ব, সবকিছুর দায়িত্ব যার, তিনি হচ্ছেন কে, অনুপমের মামা। যদিও তার নাম বিশেষভাবে উল্লেখ নেই, কিন্তু মামা হিসেবে আমরা জানি। এছাড়াও আছেন অনুপমের মা, যদিও তার কোনো বিশেষ ক্রিয়া প্রতিক্রিয়া নেই। তারপর আছে অনুপমের আমাদের কেন্দ্রীয় চরিত্র কল্যাণীর স্বামী, অর্থাৎ স্বামী হয়নি, বিয়ে হওয়ার কথা ছিল, তার বন্ধু, একজন রসাত্মক বন্ধু হরিশ। অর্থাৎ তিনি গল্পে কথা বলে মানুষের সাথে আড্ডা দিয়ে তিনি কি করতে পারতেন, আসর জমাতে পারতেন। তিনি কে, হরিশ। তোমরা এগুলো মনে রাখবে, আমি যে কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ। আর পরবর্তীতে আছে অনুপমের আরেকজন পিস্তুত ভাই বিনু দাদা, বিনু দাদা পিস্তুত, অর্থাৎ ফুফাতো ভাই বিনু দাদা। এই হচ্ছে আমাদের। এছাড়াও কল্যাণীর বাবা, কল্যাণীর বাবার নাম হচ্ছে শম্ভুনাথ, শম্ভুনাথ। অর্থাৎ এই হচ্ছে আমাদের চরিত্র, অর্থাৎ এই চরিত্রগুলো নিয়ে আমাদের অপরিচিতা গল্প রচিত। একটু খেয়াল করো, কল্যাণী, কল্যাণীর বাবা শম্ভুনাথ, অনুপম, অনুপমের বন্ধু হরিশ, অনুপমের ভাই পিস্তুত ভাই বিনু দাদা, মামা এবং মা। এই হচ্ছে আমাদের চরিত্রগুলা অপরিচিতা গল্পের। এবার আসো আমরা দেখি বিষয় ভাবনা। সাধারণত অপরিচিতা গল্পটির বিষয় হচ্ছে
যৌতুক। যৌতুক প্রথা অর্থাৎ যৌতুক প্রথার যে প্রচলন ছিল একটা সময়, আমাদের যে পণ প্রথা, ছেলেদেরকে অনেক টাকা পণ দিয়ে কি করতে হতো, তাদের সাথে বিয়ে দিতে হতো। কারণ কি, আমাদের এই সমাজ, এই দেশের যে পুরুষতান্ত্রিক, যে উপমহাদেশে পুরুষতান্ত্রিক যে শোষণ ব্যবস্থা ছিল, সেটারই একটা বিশেষ, সমাজকে নিয়ন্ত্রণ করার, নারীদের নিয়ন্ত্রণ করার, নারীদের শোষণ এবং তাদেরকে ঘরে আটকে রাখার একটা বিশেষ অস্ত্র ছিল কি, যৌতুক প্রথা। তাহলে দেখো, এই যে যৌতুক প্রথাকে আমরা দেখি যে পূর্ববর্তী যে গল্প রবীন্দ্রনাথের, অনেক গল্প আছে যেগুলোতে কি আমাদের যৌতুক প্রথার ব্যাপক প্রভাব আমরা দেখতে পাই। হৈমন্তীতে আমরা দেখি, তোমরা এবার আলোচনা আছে কিনা আমি আমার অতটা জানা নেই, হয়তোবা আমরা ধীরে ধীরে আমরা সব জেনে যাব। তবে একটু খেয়াল করতে হবে তোমাদের, যৌতুক প্রথার ভিতর আমরা দেখি হৈমন্তী, তার পরবর্তীতে দেনা পাওনা গল্পে, এছাড়াও স্ত্রীর পত্র, তারপরে আমরা দেখি বিলাসী, এই গল্পগুলোতে যৌতুক প্রথার বিশেষ আলোচনা আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা আমরা দেখি সেটা হচ্ছে কি, ব্যতিক্রম, অপরিচিতা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নারীদেরকে যে শান্ত, প্রশান্ত মহাসাগরের মতো যে শান্ত, সুন্দর, শুভ্র হিসেবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেখানে যখন দেখা যায় যে এই শান্ত তার বৈশিষ্ট্যের কারণে তার উপর সমাজের যে দৃষ্টি, সমাজের যে নির্মম, সমাজের যে নির্যাতন, সমাজের যে যৌতুকের যে অস্ত্র চাপিয়ে দেওয়া, সেই বিষয়টাই নিষ্পৃষ্ট একমাত্র কে, আমাদের সমাজে নারীরা। আর এজন্যই তিনি দেখেছেন যে এভাবে শান্ত করে চরিত্র সৃষ্টিতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কি শ্রেষ্ঠ। কিন্তু পরবর্তীতে আমরা দেখি সেই শান্ত সমুদ্রে আমাদের বিপ্লবী অর্থাৎ দ্রোহের চেতনা জাগিয়ে দিয়েছেন আমাদের কাজী নজরুল ইসলাম। তোমরা জানো তার বিখ্যাত গল্প রাক্ষসী, সেখানে নারী কিন্তু কি রাক্ষসী হয়ে গেছে। কারণ কি, স্বামীর সাথে তার মতের মিল না হয়, স্বামীর সাথে তার মতের মিল না হয়, সে স্বামীকে কি করেছে, দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ যেমন নারীকে শান্তভাবে উপস্থাপন করেছেন, যার দরুন সমাজের যে প্রতিক্রিয়া, অর্থাৎ নারী এত চুপচাপ, নারী যা বলবো পুরুষরা তাই শুনবে, সমাজ যা বলবে তাই শুনতে হবে, সমাজ যেভাবে পরিচালিত করবে সেভাবেই থাকতে হবে, সেই নারীকে প্রাণ দিয়েছেন, অর্থাৎ দ্রোহ চেতনা দিয়েছেন কে, কাজী নজরুল ইসলাম। সেখানে আমরা রাক্ষসী গল্পে দেখি। আমি তোমাদের এই উপমাগুলা অর্থাৎ উদাহরণগুলা নিয়ে আসতেছি নারীর চরিত্রটা ভালোভাবে বোঝার জন্য, যে এখানে যে কল্যাণী চরিত্রটা দিয়েছে অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আমরা দেখি হৈমন্তী গল্পে, যে হৈমন্তী নামে যে মেয়েটি, সেখানেও যৌতুক প্রথার বলি দিতে হয়, তার শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণও করতে হয় হৈমন্তীকে যৌতুক প্রথা প্রভাবে। অর্থাৎ যৌতুক না দিতে পারার কারণে তাকে দিন দিন মানুষের বিভিন্ন ধরনের, বাবা এত অসহায় হওয়ার পরেও তাকে বিয়ে দিতে পারেনি। তারপর বিভিন্ন গঞ্জনা, সমাজে পুরুষের যে কথা, বিষাক্ত যে শব্দ ব্যবহার, সেগুলা তাকে কি করেছে, একসময় মৃত্যুর দিকে ধাবিত করেছে হৈমন্তী গল্পে। সেটাও রবীন্দ্রনাথের। স্ত্রীর পত্রেও দেখি, স্ত্রী কষ্ট করে স্বামীর জন্য এত কিছু করার পরেও স্ত্রী তার স্বামীর মনের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণ করতে পারে না। পরবর্তীতে আমরা দেখি দেনা পাওনা, সেখানেও তোমরা পড়ে এসেছো যে দেনা পাওনা গল্পের যে অপু চরিত্রটি, সেটা কি নিষ্ক্রিয় চরিত্র, সেটা কি পুতুল চরিত্র। সেখানে অপু চাইলেই পারত নিরুপমাকে কি করতে, বাঁচাতে, নিরুপমার পাশে দাঁড়াতে, নিরুপমার বাবার পাশে দাঁড়াতে, কিন্তু অপু কি তা করে নাই। তোমরা দশম শ্রেণীতে সেটাও পড়ে এসেছো। তাহলে দেখো এই যে গল্পগুলার যে নারী চরিত্রগুলা, অর্থাৎ পরবর্তীতে কি করতে হয়েছে, নিরুপমাকে শেষ পর্যন্ত তাকে আমরা দেখি গল্পে, হয়তোবা অপু আরেকটা কি করে, এরকম ভাবে না দাঁড়িয়ে নিরুপমাকে একা ফেলেই তাকে, অর্থাৎ সমাজের নারীদের যে একাকিত্ব,
সমাজের নারীদের যে একা অসহায় সেই বিষয়টা রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। আর এখানে কল্যাণী চরিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটু নতুন নব 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 আবিষ্কার, অর্থাৎ নারীদের যে যে চেতনা, নারীদের ভিতর যে আধুনিকতা, নারীদের যে সমাজেও তারা মানুষ, সমাজেও তারা কি প্রতিষ্ঠিত হতে পারে, সমাজে নারী বিয়ে না হলে অর্থাৎ তারা যে একেবারেই শেষ হয়ে যাওয়ার মতো একটা সত্তা নয়, তারা যে নিজেদের প্রাণ জাগিয়ে তুলতে পারে, তারা হতে পারে আরো হাজারো নারী এবং লক্ষ কোটি নারীর প্রতিভু, সেই চরিত্র হচ্ছে কি আমাদের কল্যাণী। এই জন্য রবীন্দ্রনাথের এই অপরিচিতা গল্পটি অন্যান্য গল্পের চাইতেও, অন্যান্য যৌতুক প্রথার গল্পের চাইতেও একটু ভিন্ন চরিত্র অর্থাৎ ভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করেছেন। এই জন্য অপরিচিতা গল্পটি কি তোমাদের এই যে উচ্চতর শিক্ষায় এসে জানা অর্থাৎ পড়া খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা নারীরই এই কল্যাণীর মতো কি করা উচিত, আমরা যখন বিষয়ে আলোচনা শুরু করব তখন আমরা দেখতে পারবো কল্যাণীর যে চেষ্টা, কল্যাণীর যে আকাঙ্ক্ষা, লক্ষ্য এবং কল্যাণী যে দেশব্রত দেশপ্রেমিক হিসেবে শেষ পর্যন্ত নিজের জীবনকে আত্মোৎসর্গ করে দেশের মানুষের জন্য আত্মোৎসর্গ করে একটা নারী, সেই বিষয়টা আমরা কল্যাণীর মাঝখানে দেখব। এছাড়াও তোমরা দেখতে পারবে যে অনুপম অর্থাৎ গল্প কথক, আমরা যদি বিষয়ের দিকে একটু খেয়াল করি, রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণত যখন পড়াশোনা শেষ করে এই উপমহাদেশে আসেন অর্থাৎ ভারত উপমহাদেশে, তখন তিনি অধিকাংশ সময় যদিও বিলেতে পড়াশোনা করার পর এদেশে এসে তার ভালো লাগেনি, কারণ এখানে যে পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশ তার ভালো লাগে, কিন্তু তিনি সেই প্রাকৃতিক পরিবেশে যে সমাজের যে বাস্তবতা সেইগুলা দেখে তার হৃদয় কেঁপে উঠত, হৃদয়ে তার এক ধরনের নাড়া দিত। তখন সে কি করলো, বিভিন্ন এলাকায় তাকে যখন তার পৈতৃক সূত্রে তিনি যেহেতু জমিদার, সেই জমিদারিত্বের জন্য তিনি আমাদের কুষ্টিয়ায় তোমরা জানো শিলাইদহ, সেখানে তিনি এসেছিলেন, সেখানে থেকেছিলেন সেই পদ্মার পারে, সেখানে অনেক গল্প কবিতা তিনি লিখেছেন। তারপরে সেই জমিদারিত্বের কারণে তিনি সমাজে অর্থাৎ মানুষের সাথে মিশেছেন, চারদিকে যে বাস্তব পরিস্থিতি, সমাজ পরিস্থিতি সেটাও তিনি দেখেছেন। আর সেখান থেকে যে সমাজের যে বিশেষ দিকটি হচ্ছে কি যৌতুক প্রথা, আর এই জন্যই তিনি যৌতুক প্রথাকে তার বিশেষ অলংকার হিসেবে গল্পে উপস্থাপন করেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দেখি তিনি পড়াশোনা শেষ করে এসে তার কাজ, তিনি সমাজ ভাবনার যে বিষয়গুলো তার গল্প কবিতায় তার উপন্যাসে উপস্থাপন করেছেন। অপরিচিতাই তার একটি বিশেষ গল্প। আর এই উপস্থাপনার ভিত্তিতে আমরা দেখি অনুপম, রবীন্দ্রনাথ যেমন তিনি তরুণ বয়স, খুব বেশি একটা বয়স নয় তার, অর্থাৎ 40-এর মাঝে তার যে বয়স, সেই বয়সে তিনি এই অপরিচিতা গল্পটি লিখেছেন। আর সেই বয়সটাই হচ্ছে কি তখনকার সময় যে তরুণদের, শিক্ষিত সমাজের যে তরুণরা, শিক্ষিত তরুণ, তারাও কি শিক্ষিত হয়ে যৌতুক প্রথার দিকে, যৌতুকের দিকে, যৌতুক দিয়ে বিয়ে করার দিকে তাদের একটা যোগ অর্থাৎ মানসিক যে অবস্থা ছিল সেই বিষয়টা তিনি ভালোভাবে অনুধাবন করেছেন। তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যে অনুপম চরিত্রটা সৃষ্টি করেছেন এখানে, এই যে অনুপম গল্পের শুরুতে অর্থাৎ দুটি ভাগের যে রচনা, আমাদের অপরিচিতার দুটি ভাগে রচনা করেছেন। প্রথম ভাগটি দেখো গল্পের শুরু থেকেই শেষ, আর আবার মাঝখানে গিয়ে আবার আরেকটা শুরু করেছে। আমি সেই প্রথম ভাগের আলোচনাটা করছি, একটু বিষয়টা তোমাদের ধরিয়ে দিচ্ছি, তোমরা পড়েছ তারপর একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনুপম তার উত্তম পুরুষের বর্ণনায়, গল্পটা কিসে বর্ণনায়? উত্তম পুরুষ। আমাদের গল্পটা কিসে বর্ণনা? উত্তম পক্ষ। পুরুষের পরিবর্তে এখন কি ব্যবহার করতে হবে? পক্ষ, অর্থাৎ বক্তা নিজে বর্ণনা করছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিজের চরিত্রেই বর্ণনা করছে। তোমরা এটা একটু যদি মনোযোগ দিয়ে বোঝো অর্থাৎ চিন্তা করো তাহলেই বুঝতে পারবে। তাহলে কিসের বর্ণনা? প্রশ্ন আসতে পারে অনেক সময়, উত্তম পক্ষে বর্ণনা বা উত্তম পুরুষে বর্ণনা। ওকে, তাহলে উত্তম পুরুষকে অনুপম, অর্থাৎ অনুপম নিজেই তিনি বলছেন যে আমার বয়স 27 বছর। কত বছর? 27 বছর। তার বয়স 27 বছর বয়সে সে লিখতে বসেছেন এই অপরিচিতা গল্পটি। কত বছর বয়সে? 27 বছর বয়সে। কে লিখছেন? সত্যিকারে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তোমাদের কি বুঝতে হবে?
চরিত্র অনুপম। তাহলে 27 বছর বয়সে তিনি লিখতে বসেছেন। আরেকটু খেয়াল করো তোমরা, অনুপমের বিয়ের বয়স কিন্তু 23। খেয়াল করবে, মনে রাখবে, অনুপমের বিয়ের বয়স 23, কল্যাণীর বিয়ের বয়স 15 বছর। অনুপমের বিয়ের বয়স 23, কল্যাণীর বিয়ের বয়স 15। আর তিনি যখন গল্পটা শুরু করেছেন, প্রথম লাইনটা দেখতে পারবে যে আমার বয়স যখন 27, গল্পের প্রথম লাইন, শেষ শুরু 27 বছর, অর্থাৎ তাহলে বিয়ের বয়স 23। 23 বছর বয়সে যে ঘটনা তার জীবনে ঘটেছিল, সেই ঘটনাটা কত বছর বয়সে সে লিখছেন? 27 বছর বয়সে। অর্থাৎ তিনি কল্যাণীকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন কত বছর বয়সে? 15 বছর বয়সে, মনে রাখবে তোমরা। তাহলে 27 বছর বয়সে যখন তিনি লিখছেন গল্পটা, সেখানে তার সেই গল্পে উপস্থাপিত হয়েছে তিনি বিয়ে করতে গেলেন কার কথায়? অনেক পাত্রী দেখার পরও তার পছন্দ হয় না। তার পছন্দ হলেও সেখানে তখনকার সময় যে বাবা মা, অভিভাবক অথবা মামা বা অন্য যারা অভিভাবক ছিল, তাদের একটা চাহিদা ছিল। সেই চাহিদাটা কি? এখানে আমি প্রথমে লিখে দিয়েছি। সেই চাহিদাটা হচ্ছে কি? যৌতুক। অর্থাৎ সেই যৌতুকের যে চাহিদাটা ছিল, সেই কারণে অনেক সময় অনেক ছেলেকে অনেক বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, অথবা অনেক মেয়েকেও তা বাধ্য হয়ে, অর্থাৎ যৌতুক দিতে না পারার, বাবা অসহায় গরিব হওয়ার কারণে পরিমাণ মতো, অর্থাৎ চাহিদা মতো ছেলেদের পরিমাণ মতো যৌতুক দিতে না পারায় তাকে কি করতে হয়েছে? অনেক বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সেই বিষয়গুলো রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের এই অপরিচিতা গল্পে। তাহলে দেখো, তিনি 27 বছর বয়সে যখন লিখতে বসেছেন, তখন সেখানে তার অভিভাবককে আমরা প্রথমে এই চরিত্র নিয়ে আলোচনা, তার অভিভাবক মামা। সেই মামা, যেহেতু বাবা নেই, মা থেকেও কি তেমন গুরুত্ব নেই সংসারে। আর সেই মামা কি করেছে? ফল্গুর বালির মতো, ফল্গু, খেয়াল রাখবে কথাটা, ফল্গু একটা নদীর নাম। ফল্গু কিসের নাম? একটা নদীর নাম। ফল্গুর বালির মতো কি করেছে? মামা সংসারটাকে আঁকড়ে ধরে রেখেছে। অর্থাৎ মামা যা বলবে তাই তাকে শুনতে হবে। সংসারে রান্না বাজার খরচ থেকে শুরু করে সকল কিছু নিয়ন্ত্রণ ভার কার? এই মামার। আর এই জন্য ফল্গু একটা নদীর নাম, যেটা বালি নদী, অর্থাৎ বালি প্রবাহিত হয়, ফল্গু নদী মতো আঁকড়ে ধরেছে পুরো সমস্ত সংসারটাকে মামা। কে ধরেছে? মামা, মনে রাখবে। তাহলে এই যে ফল্গু শব্দটি, নদীর নাম, এটা কি একটা ফল্গু শব্দ? তাহলে সেই মামার কথায় অনুপম কি করতে হয়? তাকে উঠতে হয়, বসতে হয়, পড়ালেখা, খাবার, বেড়ানো, সবকিছু কার কথায়? মামার কথায়। তাহলে এই যে অভিভাবক মামার কারণে তার অনেকগুলা বিয়ে সম্বন্ধ আসার পরও বিয়ে হয়নি। এরপরে যার সাথে তার বিয়ের সম্বন্ধ তৈরি হয়েছে, ঠিকঠাক হয়েছে, বিয়ে করতে যাবে, সে হচ্ছে কি? আমাদের কল্যাণী। তাহলে সেই কল্যাণীকে যখন সে বিয়ে করতে যাবে, বিয়ে করতে গেল, কিন্তু বিয়ে করার দিন তাদের সাথে যে কথা হয়েছে, যখন সে বউ দেখতে আসে, কে বউ দেখতে এসেছিল? বিনু দাদা। খেয়াল করবে প্রতিটা কথা আমার, তোমরা লিখেও রাখতে পারো, অথবা বই পড়লেই তোমাদের অবশ্যই এটা মনে হবে। বিনু দাদা এসেছিল। কে এসেছিল বউ দেখতে? বিনু দাদা। আর কে খবর দিয়েছিল? হরিশ। কে খবর দিয়েছিল? হরিশ। কল্যাণীর খবরটা কে দিয়েছিল? হরিশ, মনে রাখবে। এবং হরিশের একটা উক্তি আছে, সেই উক্তিটা সে করেছিল গুরুত্বপূর্ণ, কারণ সে তার বন্ধু, অনুপমের বন্ধু। বন্ধুরা কতই না আনন্দ মজা করে, তাই না? আসর জমাতে সে কি? পটু। তাহলে হরিশ কি বলেছিল? মেয়ে আসে বটে ময়ে, আছে বটে একখান খাসা। অর্থাৎ অনেক সুন্দরী, মেধাবী, গুণী, শিক্ষিত একটা মেয়েকে কল্যাণী। ওকে, এইটা দ্বারা খাসা বলতে এটা বোঝানো হয়েছে যে কল্যাণীর গুণ, চরিত্র গুণ, অর্থাৎ কল্যাণী যে একটা সত্যিকারে একজন সমাজ, একজন নারী প্রতিনিধিত্ব, অর্থাৎ সমাজ পরিবর্তনকারী নারী প্রতিনিধিত্ব, সেটাই হরিশ বোঝাতে চেয়েছে যে মেয়ে আছে একখান বটে খাসা, অর্থাৎ কি? অনেক গুণী। আর বিনু দাদা দেখে এসে অনুপমকে কি দিয়েছিল? রায় দিয়েছিল, না ঠিক আছে, হরিশের কথা কি ঠিক আছে, তুমি কি করতে পারো? নির্দ্বিধায় না দেখে তুমি বিয়ে করতে পারো। তাহলে এই জন্যই অনুপম কি দেখেও নাই, কল্যাণীকে না দেখে কি করেছিল? রাজি হয়ে গিয়েছিল বিবাহে। যে মামা, কারণ মামা একটা কারণ, কারণ যৌতুকের ক্ষেত্রে তোমরা জানো পাত্র পাত্রী সে বিষয়ে কোনো কথা বলে না। কারা বলে? অভিভাবক শ্রেণী।
তাহলে মামা যখন দেখলো বিয়ের দিন তাদের সাথে যে কথা হয়েছিল, যে কথা দিয়েছিল শম্ভুনাথ, অনুপমের কল্যাণীর বাবা শম্ভুনাথ, যে কি দিবে, যে এই পরিমাণ অলংকার টাকা পয়সা দিবে, কিন্তু শেষ পর্যন্ত বিয়ের দিন যখন অলংকার শেকরা দিয়ে নিয়ে আসলো, অর্থাৎ মামা শেকরা শব্দটা খেয়াল করো, শেকরা, এই যে শেকরা শব্দটি অর্থ কি? অর্থাৎ যারা স্বর্ণ অলংকার পরিমাপ করে, অর্থাৎ স্বর্ণ অলংকার বানায়, অর্থাৎ তোমরা যে জুয়েলারি, আধুনিক যুগে জুয়েলারি দোকানে যাও, তারা শেকরা নিয়ে এসেছিল কেন? অলংকার পরিমাপ করার জন্য। ওই যে কথা দিয়েছিল যেদিন বিয়ে পাকাপোক্ত হবে, সেই অলংকার কতটুকু কি পরিমাণ বলেছিল তা দিয়েছে কিনা সেটা পরিমাপ করার জন্য শেকরা নিয়ে এসেছিল মামা। আর এই জন্য এটা কি শম্ভুনাথের কি ভালো লাগেনি, শম্ভুনাথের ভালো লাগেনি। বাবা মেয়ে হিসেবে শম্ভুনাথের যে দায়িত্ব, যে কর্তব্যবোধ, যে তার ভিতর যে একটা ব্যক্তিত্ব বোধ, বাবার যে ব্যক্তিত্ব বোধ থাকতে হয়, একজন শিক্ষিত বাবা হোক আর অশিক্ষিত বাবা হোক, তার যে ব্যক্তিত্ব বোধ, সেই বোধে কি করেছিল, আঘাত করেছিল কে? মামা শম্ভুনাথের। অর্থাৎ একজন বাবাকে এভাবে অপমান করেছিল, কি শেকরা ডেকে এনে, অর্থাৎ কি পরিমাণ তাকে দেওয়া হয়েছে। এবং শেষ পর্যন্ত মামা যখন তাকে অপমান অপদস্থের মতোই বলছিল মোটামুটি ভাবে, যে তারপর তারা যে কল্যাণীকে দেখতে এসেছিল মামা এবং মা, সেদিন তারা কল্যাণীকে একটা উপহার দিয়েছিল, ইয়ার রিং, মনে রাখবে, ইয়ার রিং অর্থ কি? কানের দুল। ইয়ার রিং অর্থ কানের দুল। যারা মেয়ে তোমরা ভালো করে চিনতে পারছো, আর যারা ছেলে তারাও চিনে রাখো, কিন্তু ইয়ার রিং ছাড়া কি হবে না, বিয়ে হবে না, তাই না? তাহলে দেখো, এই যে ইয়ার রিং হচ্ছে কানের দুল। কল্যাণীকে দেখতে আসার দিন মামা যে ইয়াররিং উপহার দিয়েছিল, সেই ইয়াররিং ছিল কি? নকল। সেই ইয়াররিং কি ছিল? নকল। সেটা ধরা পড়েছে কার কাছে? শেকরার কাছে। আর এজন্যই মামা কি করেছিল, তার হয়তো মনে নেই, ইচ্ছে করে বলেছিল যে ইয়াররিংটা কি নকল হয়েছে কিনা। আর এই জন্য এটা কার লেগেছে, কার ব্যক্তিত্ব বোধে লেগেছে? শম্ভুনাথের। এই জন্য তার এটা পছন্দ হয়নি। বিয়ের সবকিছু শেষ, বিয়ে পড়ানো শুধু, অর্থাৎ লগ্ন বাকি। আর খাবার দাবার সে তাকে খাইয়ে দাইয়ে তাদেরকে বলল কি, যে তোমরা কি করো, আপনারা এখন কি করতে পারেন, চলে যেতে পারেন। অর্থাৎ অনুপমের মামা যখন বলল চলেন বিয়াই, আমি সহজ সাধারণ ভাষায় বলছি, এবার লগ্নটা সেরে ফেলি, অর্থাৎ আমরা বিয়েটা সেরে ফেলি, খাওয়া দাওয়া তো শেষ, এবার বিয়েটা করে ফেললেই, সেরে ফেললেই কি আমাদের কাজ শেষ। কিন্তু শম্ভুনাথের বাবা এটা ঠাট্টা হিসেবে নিয়েছে। কারণ যে লোক, যে মানুষ, যে যৌতুক অথবা অলংকার শেকরা নিয়ে এসে পরিমাপ করে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে, সেই মানুষের সাথে সম্পর্ক তৈরি করলে, সেই মানুষের কাছে তার মেয়েকে অর্পণ করলে, সেই মানুষদের বাড়িতে তার মেয়েকে পাঠালে অবশ্যই সে মেয়ে সুখী হবে না। সে মেয়ে কি হবে? নির্যাতিত হবে, সে মেয়ে অপমানিত হবে, অপদস্থ হবে। তার জীবনে তাকে যে শিক্ষা, তাকে যে সৌন্দর্য, তাকে যে গুণী করে সে তৈরি করেছে, সেই মেয়ের জীবনটা কি হবে? নষ্ট হবে। এই জন্য তিনি কি করেননি, তিনি একজন ব্যক্তিত্ব বা বাবা হিসেবে তিনি সেই কাজটি করতে পারেন না। তার মেয়েকে তিনি কি করতে পারেন না, এভাবে কসাইয়ের হাতে তুলে দিতে পারেন না। আর এই জন্যই তিনি কি বলেছেন, যে শম্ভুনাথ তিনি বলেছেন ঠাট্টার সম্পর্কটি আমি কি করতে চাই না, স্থায়ী করিতে চাই না। তোমরা এটা ভালো করে পড়বে, প্রতিটা লাইন, প্রতিটা শব্দ খুব ভালো করে পড়বে, যাতে করে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। আর আমি সকল সময় বলি, অপরিচিত গল্পের আগে কবি পরিচিতি, শব্দার্থ এগুলা পড়ে নিলে, বিষয় পড়ে নিলে, তোমরা গল্পটা যখন পড়বে তখন তোমাদের কাছে সহজ হবে। এই জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমি বলছি পাশাপাশি। তাহলে যখন শম্ভুনাথ এই কথা বললেন যে আমি আর ঠাট্টার সম্পর্কটা কি করতে চাই না, স্থায়ী করিতে চাই না, তখন কি তার অনুপমের মামা বুঝতে পেরেছে যে আমি কি করেছি, ভুল করেছি হয়তোবা। তখন তাদেরকে কি করলেন, সেখান থেকে ফিরিয়ে দিলেন, গাড়িতে উঠিয়ে দিলেন। এই যে প্রথম ভাগ গল্পের চলবে, গল্পের যে প্রথম ভাগ, অর্থাৎ আমরা যে গল্পটা
দেখলাম। এবার দ্বিতীয় ভাগে আমরা দেখি অনুপমের যে শুরু, অর্থাৎ যখন কল্যাণীকে সে বিয়ে করতে পারলো না, অর্থাৎ এখানে কি সে কিন্তু পারতো সেই দানা পাওনা অপুর মতো, সেই হৈমন্তীর মৃত্যুঞ্জয়ের মতো, বিলাসীর মৃত্যুঞ্জয়ের মতো হৈমন্তীর যে চরিত্র আমরা দেখি, তুষার শুভ্র চরিত্রকে ফেলে চলে গিয়েছিল, সেই মানুষটার মতো সে কি করলো, তার মামার কথাই চলে গেল। কিন্তু সে কিন্তু দাঁড়িয়ে বলতে পারতো না আমি বিয়ে ছাড়া যাব না, কিন্তু সেও কি সেই পুরুষ চরিত্র, অর্থাৎ এখানে অনুপমের যে চরিত্রটা সেটাই রাখার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে আবার যিনি টার্ন অফ, অর্থাৎ অনুপমকে আবার তিনি প্রাণ দিয়েছেন জীবনে, সেখানে দেখা যায় যে অনুপম অথবা অন্যান্য চরিত্রের যেমন আমরা দেখি অপু আরেকটা বিয়ে করার জন্য রাজি হয়েছে, দ্বিতীয় বিয়ে তাকে চিঠি পাঠানো হয় দ্বিতীয় বিয়ের জন্য, অথবা অন্যান্য সমাজের যে ছেলেগুলা বিয়ে প্রথম বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, এভাবে বিয়ে হয়। কিন্তু এখানে অনুপমের যে চরিত্রটা তৈরি করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু অনুপমকে সেভাবে তৈরি করেননি। তিনি দেখাতে চেয়েছেন যে অনুপম ওই ছেলেদের মতোই পুতুল চরিত্র, অর্থাৎ নিষ্ক্রিয় চরিত্র, বাবা মা কথার বাইরে, অভিভাবকের কথার বাইরে তিনি যেতে চান না। কিন্তু আবার তিনি যখন প্রাণ দিয়েছেন অনুপমকে, তিনি আরেকটা বিয়ে করেননি, তিনি ওই অনুপমকে এভাবে প্রাণ দিয়েছেন যে যে অপরিচিত, অর্থাৎ যাকে আমি কোনোদিন দেখেই নাই, কল্যাণীকে আমি কোনোদিন দেখেই নাই, অনুপমের মনে ভাবনা সে আমার সারা জীবন কি অপরিচিতই থেকে যাবে, অর্থাৎ অপরিচিতই রয়ে গেল। কিন্তু না, যখন দ্বিতীয় ভাগে যখন আমরা দেখি গল্পের যে ট্রেনে করে তার মাকে নিয়ে যখন সে বিয়ে করতে পারলো না, তার মনে একটা কষ্ট পেল যে না এখানে আর থাকবো না, আমি কি করব, আমি পুণ্যে পুণ্যে কি করব, আত্মনিয়োগ করব, সন্ন্যাস জীবন করব। এরকম তার মারও যাওয়া দরকার ছিল কাশী, এই জন্য তারা কি করলো, ট্রেনে চড়ে কাশী যাওয়ার জন্য পুণ্যভূমিতে অর্থাৎ তীর্থস্থানে যাওয়ার রওনা হলো ট্রেনে করে। ট্রেনে উঠার পরই যার কণ্ঠটি তার হৃদয়ে স্পর্শ করেছিল, যার কণ্ঠ মধুর, এত শ্রুতি মধুর ছিল, তার হৃদয়ে স্পর্শ করেছিল, তার সেই কণ্ঠটা কার, কল্যাণী। কারণ কল্যাণীরও তখন বিয়ে হয়নি, যেহেতু অনুপমের সাথে বিয়েটা ভেঙে গেল যৌতুকের কারণে, অথবা এই যে শেকরা দিয়ে অপমানের কারণে। এই জন্য কল্যাণীও একটা ব্রত গ্রহণ করলো যে আমি আর বিয়ে বসবো না, আমি কি করব, এদেশের যে অসহায় নিপীড়িত অর্থাৎ নারী আছে তাদের কি করব, নির্যাতিত নারী, যৌতুকের কবলে পড়ে যাদের বিয়ে হয়নি, বিধবা, তাদের জন্য আমি কি করব, কাজ করব, তাদেরকে শিক্ষিত করব, তাদেরকে সচেতন করব, সমাজে যাতে যৌতুক প্রথা মতো একটা বিষ বাষ্প যাতে আর ছড়িয়ে না পড়ে সেটার চেষ্টা করবে বলে কল্যাণী কি করলেন, মানব সেবা অর্থাৎ দেশপ্রেমে ব্রত হলেন। তোমরা এটা পড়লেই বুঝতে পারবে। পরবর্তীতে যখন কল্যাণী গেলেন, কল্যাণীর কথা শুনে অনুপম তার হৃদয়ে স্পর্শ করলো, তাকে দেখার জন্য, তাকে এক নজর তার সাথে কথা বলার জন্য তার হৃদয় আকুল, অর্থাৎ তার ঠিক পাশের সিটেই তার বসলেন। এবং কল্যাণী অনুপমের এত বড় ব্যাগ তার মা টেনে তুলতে পারছে না, সেও চেষ্টা করছে, কল্যাণী এক টান দিয়ে কি করলো, ট্রেনে তুলে দিল। অর্থাৎ এই যে সহযোগিতার মনোভাব, কল্যাণীর যে সহযোগিতা, অর্থাৎ সমাজের নারীরা কি শক্তি সামর্থ্য আছে, সেটাও এখানে কল্যাণী চরিত্র ফুটে উঠেছে। পরবর্তীতে যখন কথা বলল তার হৃদয় থেকে, কখন অনুপমের হৃদয় থেকে কল্যাণী এক মুহূর্তের জন্য কি হারিয়ে যায়নি, বারবার তার জন্য তার সাথে কথা বলতে, তাকে দেখতে তার হৃদয় কি করছিল, আকুল ছিল। পরবর্তীতে যখন ট্রেন থেকে নামবে, জিজ্ঞেস করছিল কোথায় যাবে, তখন পশ্চিমের কথা বলছিল, কানপুর, অর্থাৎ পশ্চিমে। হরিশও কিন্তু কানপুর থাকতো, তোমরা মনে রাখবে কানপুর একটা শব্দ, এটা পশ্চিমে, পশ্চিমে বসবাস করতো কারা, কল্যাণীরা, তাই না? আর সেখানে কি দেখা হয়েছিল ট্রেনে, কার সাথে, অনুপমের সাথে। কিন্তু অনুপম তখনও জানতেন না এটাই তার কল্যাণী, বুঝতে পেরেছো? এই জন্যই অপরিচিতাই রয়ে গেল। পরবর্তীতে যখন সে জানতে পারলো যে এই মেয়েটি সেই মেয়ে যে সমাজের দেশপ্রেমিক অর্থাৎ নারী জাগরণের এক অগ্রদূত হিসেবে আবিষ্কৃত হয়েছে অপরিচিতা গল্পে। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের? নারী জাগরণের এক বিস্ময়কর প্রতিভা, নারী জাগরণের যে অগ্রদূত গল্পে, নট আমাদের রুকেয়া। তোমরা বোঝার চেষ্টা করো, আমাদের রুকেয়াটি আমাদের এই উপমহাদেশের এক বিদুষী নারী যিনি নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত। কিন্তু
এই কল্যাণী হচ্ছে কি, আমাদের রবীন্দ্রনাথের যত নারী চরিত্র সৃষ্টি করেছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যত নারী চরিত্র সৃষ্টি করেছেন, তাদের ভিতরে যৌতুক প্রথার বলিতে যারা নিষ্পৃষ্ট হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যারা অসহায়, তাদের ভিতর থেকে তিনি কল্যাণীর মাধ্যমে দেখিয়েছেন নারীরা কখনো কি নয়, অসহায় নয়, নারীরা কি নয়, নির্যাতিত নয়, নারীরাও কি পারে সমাজে প্রতিষ্ঠিত হতে, কোনো দুঃখ কষ্ট তাদের কি করতে পারে না, আটকাতে পারে না। তাহলে তিনি কি করেছেন, সেই নারী চরিত্র সৃষ্টি করেছেন। এবার দেখো, একটু খেয়াল করো, আমি তোমাদের যে বিষয়টা গুরুত্ব দিয়ে বলছি। অপরিচিতা গল্পটি আবিষ্কৃত হয়, প্রকাশিত হয় কত সালে, 1914 সালে। সেই 1914 সালে আমরা দেখি সবুজ পত্র পত্রিকায়, কোন পত্রিকায়, সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। সেই 1914 সালে তোমরা জানো, আমরা দেখি রংপুরের সেই বিখ্যাত বিদুষী নারী, সেই জমিদার কন্যা, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সারা উপমহাদেশ অর্থাৎ বিশ্বে, বাংলায় বিশেষ করে বাংলাদেশে নারী জাগরণ তৈরি করার জন্য, উপমহাদেশে নারী জাগরণ তৈরি করার জন্য তিনি কাজ করে যাচ্ছিলেন 1914 সালে। তোমরা একটু ভালো করে খেয়াল করো, ঠিক তিনি সেই সময় এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন, কল্যাণী চরিত্রটি অপরিচিতা গল্পের মাধ্যমে। তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে বেগম রোকেয়া যখন সারা বিশ্বে নারী জাগরণের অগ্রদূত হিসেবে কাজ করছিলেন, রবীন্দ্রনাথ তখন বসে কল্যাণী চরিত্রটি লিখছিলেন। তাহলে সেখানে আমাদের বুঝতে হবে অবশ্যই রবীন্দ্রনাথের জানা ছিল যে বেগম রোকেয়া কি করছেন, নারী জাগরণের জন্য, নারীকে মুক্ত করার জন্য, নারীকে ঘর থেকে বের করার জন্য, নারীকে আবদ্ধ অবস্থা থেকে মুক্ত স্বাধীন জীবন দেওয়ার জন্য সে কি করছিলেন, কাজ করছিলেন। সেজন্য কল্যাণী চরিত্রটাও আমরা দেখি সেই চরিত্রের সাথে, আমাদের রোকেয়া চরিত্রের সাথে মিল আছে। অটো বন্ধ হয়ে যাবে, হ্যাঁ এটা হইল, এই স্যার আসছে না তো, ক্লাসটা শেষ হয়নি তো, আর চালু করা যাবে না আবার, মানে এই ক্লাসটা এতটুকুই দাঁড়ান, এই ক্লাসটা